গিয়েছে, কিন্তু আসলে তা না। এটা রক্ত শূন্যতার জন্য চেহারাটা একটু ফ্যাকাশে হয়ে যায়। এরপর আমাদের শরীরের অনেক অঙ্গগুলোই এই কিডনি বিকলের জন্য আক্রান্ত হয়, সেই লক্ষণগুলো দেখা দেয়। এবং কিডনি রোগের অন্যান্য যে রোগগুলো আছে, কিডনি রোগগুলো হয়, তারও লক্ষণগুলো আমরা তখনই মনে করতে পারি। বিশেষ করে যদি দেখেন যে কারো প্রস্রাবের পরিমাণ কমে গেছে, অথবা খুব ঘন ঘন বারে বারে প্রস্রাব হচ্ছে, প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, এবং সেই সাথে তলপেটে ব্যথা হচ্ছে। কারো দেখা যায় যদি এমন যে তাদের কোমরের দুই পাশে অথবা তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, বিছনায় গড়াগড়ি যাচ্ছে, এবং সেই সাথে প্রস্রাবের সাথে কারো রক্ত যায়, অথবা প্রস্রাব ঘোলাটে হয়ে যায়, অথবা লাল হয়ে যায়, সাথে কাঁপুনি থাকতে পারে, জ্বর থাকতে পারে। এমন যদি হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এগুলো কিডনির কোনো না কোনো সমস্যা হয়েছে। তাহলে যে কোনো কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। দর্শক মণ্ডলী, আপনারা কিডনির নাম নিশ্চয়ই শুনেছেন। কিডনিকে বলা হয় বিস্ময়কর কিডনি বা অ্যামেজিং কিডনি। কেন বলা হয়? হাতের মুষ্টির সমান দুটো কিডনি অসম্ভব ধরনের কাজ করে থাকে আমাদের দেহের। আমাদের দেহে প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়ার জন্য অনেক ধরনের বর্জ্য পদার্থ তৈরি হয়। কিডনি সেই বর্জ্য পদার্থগুলো প্রস্রাবের মধ্য দিয়ে বের করে দিয়ে আমাদেরকে সুস্থ রাখে। কিডনি লোহিত কণিকা তৈরি করে। আমাদের যে অস্থি হাড় যেগুলো আছে সেগুলোকে শক্ত রাখার জন্য, মজবুত রাখার জন্য ভিটামিন ডির অ্যাক্টিভেশন দরকার, এবং সেই ভিটামিন ডিকে অ্যাক্টিভেট করে এই কিডনি। কিডনি অনেক ধরনের হরমোন তৈরি করে, যার মাধ্যমে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রক্তে অসংখ্য ধরনের কেমিক্যাল উপাদান আছে যেগুলোর ভারসাম্য রক্ষা করে। এভাবেই অসংখ্য কাজ করে এই কিডনি আমাদেরকে সুস্থ রাখছে। এই কিডনি প্রতি দিন 24 ঘন্টায় প্রায় 200 লিটার রক্ত পরিশোধন করে আমাদেরকে সুস্থ রাখছে। অতএব কিডনির প্রতি আমাদের যত্নশীল হতে হবে। এই কিডনিকে সুস্থ রাখার জন্য আমাদের প্রতিদিন কিছু কাজ করতে হবে, যেমন কায়িক পরিশ্রম, সুষম খাবার খাওয়া, পরিমিত পানি খাওয়া। এই গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনিকে সুস্থ রাখার জন্য আমাদের কতগুলো জীবনধারার পরিবর্তন করতে হবে। যেমন প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে হাঁটা, সুষম খাবার খাওয়া যেখানে ফলমূল এবং শাকসবজি থাকবে, আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং এই জন্য নিয়মিত ব্যায়াম করা, পরিমিত পানি পান করা, ধূমপান না করা, আমরা ব্যথার বড়ি যেখানে সেখানে খেয়ে থাকি, প্রয়োজন ব্যথা হলেই সেগুলো না খাওয়া। এভাবে যদি আমরা নিয়ম মেনে চলি তাহলে আশা করি আমাদের কিডনি ভালো থাকবে। আমরা অনেক সময়ই বলে থাকি যে কিডনির কার্যকারিতা যখন সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তখন বেঁচে থাকার জন্য মাত্র দুটো উপায় থাকে। একটি হলো ডায়ালাইসিস এবং অপরটি হলো কিডনির সংযোজন। ডায়ালাইসিস মানে কৃত্রিম উপায়ে রক্তকে পরিশোধন করে রক্তকে বিষমুক্ত রাখা। আর যখন কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তখন তো এই দুটো ছাড়া আমাদের বিকল্প যে পথ সেটা তো মৃত্যু। কাজেই আমরা তো মৃত্যু চাই না, আমরা এই সুন্দর পৃথিবীতে আরও দীর্ঘদিন বেঁচে থাকতে চাই। কিন্তু আমাদের ডাক্তার হিসেবে যে অভিজ্ঞতা বড় দুঃখের। আমরা যখনই একটা রুগীকে বলি যে আপনার কিডনি আস্তে আস্তে খারাপ হয়ে এমন পর্যায়ে এসেছে এখন ডায়ালাইসিস করতে হবে, তখনই তারা আমাদেরকে শত্রু মনে করে উনি ভুল কথা বললেন, উনি আমাদেরকে ভুল পথে নিচ্ছেন, আমাদের উপর রাগ হয়ে যান, অথবা ডায়ালাইসিসের প্রতি এমন একটা খারাপ কথা বলেন যে এটা করে দেখেছি যে করে সেই তো মরে যায়। কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে দেখেছি যে ডায়ালাইসিস করে অনেকে এমনও আছেন যে 10, 20, 30, 40, 43 বছর পর্যন্ত বেঁচে আছেন। তাহলে কেন ভয় পাবো? আমরা আমাদের চিকিৎসক যখনই বলবেন যে
ডায়ালাইসিস করা দরকার, আপনি ডায়ালাইসিস করবেন। এবং সময় মতো যদি আপনার এই ডায়ালাইসিস শুরু করেন তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন। কিন্তু আমাদের দেশের রুগীদের যখনই বলা হয় ডায়ালাইসিস শুরু করতে হবে, তারা মনে করে এখনও হাঁটতে পারছি, চলতে পারছি, কিছু খেতে পাচ্ছি, শুধু একটু দুর্বল লাগে, তাহলে কেন এবার ডায়ালাইসিস শুরু করবো, আরও কিছুদিন যাক না। কিন্তু এই স্লো পয়জনিং করে করে এই কিডনি ফেলিওরের কারণে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে যখন একেবারে দুর্বল করে ফেলে, তখন নিরুপায় হয়ে কেউ আইসিইউতে ভর্তি হয়ে অথবা কেউ একদম মরণাপন্ন অবস্থায় ভর্তি হয়, আমরা ডায়ালাইসিস শুরু করি। এটা করে আসলে বেশি দিন বেঁচে থাকা যায় না। সেই জন্যই আপনার চিকিৎসক যখনই আপনাকে ডায়ালাইসিস করতে বলবে আপনি তখনই রাজি হয়ে যাবেন। এতে আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন এবং আপনি সচল থেকে আপনি যে কাজে আছেন সে কাজটি বহুদিন চালিয়ে যেতে পারবেন এবং নিজের খরচ আপনি নিজেই সেটা আয় করে চালিয়ে যেতে পারবেন। কাজেই চিকিৎসক যা বলবেন আপনি বিশ্বাস করে তাকে সেটা মেনে নেবেন। আপনারা প্রায়ই প্রশ্ন করেন যে আপনার কিডনিটা সুস্থ আছে কিনা তা বুঝতে পারবেন কিভাবে। এটা বোঝার খুব সহজ দুটি উপায় আছে। প্রথম কথা হলো যে কিডনি যে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট যদি হতে থাকে তাহলে এর 70 থেকে 80% নষ্ট হওয়ার আগে কিন্তু তেমন কোনো লক্ষণ দেখা দেয় না। তারপরেও কিছু লক্ষণ আছে যেগুলো যদি প্রাথমিক অবস্থায় যে কারণে হয়েছে সে কারণের জন্য যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো যদি দেখেন তাহলে আপনারা মনে করতে পারেন কিডনি রোগ হয়েছে বা হচ্ছে। যেমন কারো যদি প্রস্রাবের পরিমাণ কমে যায় বা প্রস্রাবের সাথে রক্ত যায়, অথবা যদি প্রস্রাবে জ্বালাপোড়া করে, ঘন ঘন প্রস্রাব হয়, অথবা যদি কোমরের দুপাশে প্রচণ্ড ব্যথা হয়, অথবা তলপেটে বা নাভির দুপাশে প্রচণ্ড ব্যথা হয়, সেটা কিডনির কারণে হতে পারে। আবার যদি কারো দেখা যায় যে প্রচণ্ড ক্ষুধামন্দা, বমি বমি ভাব, বমি হচ্ছে, চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সেই সাথে রাতে উঠে প্রস্রাব করতে হচ্ছে এবং গা চুলকাচ্ছে, সেগুলো কিডনি রোগের লক্ষণ। তবে মনে রাখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো লক্ষণ এই কিডনি বিকলের বিশেষ করে থাকে না। তো তাহলে কিডনি রোগ আপনার আছে কিনা বুঝবেন কী করে? মাত্র দুটো পরীক্ষা করে এগুলো বোঝা যেতে পারে। একটা হলো প্রস্রাব পরীক্ষা করে, প্রস্রাবে কোনো অ্যালবুমিন যাচ্ছে কিনা বা রক্তকণিকা যাচ্ছে কিনা। আরেকটা হলো রক্তের ক্রিয়েটিনিন থেকে অ্যাকুরেটলি হিসাব করে বের করা যায় যে 100 ভাগে কত ভাগ কিডনি কাজ করছে। তো এই দুটো দিয়েই আপনারা জেনে নিতে পারেন যে আপনার কিডনি সম্পূর্ণ সুস্থ আছে কিনা। তবে সবাইকে পরীক্ষা করবে, তবে যারা কিছু কিছু লোক আছে যারা খুব ঝুঁকিপূর্ণ, তাদের বছরে অন্তপক্ষে 2 বার এই পরীক্ষাগুলো করা উচিত। কারা এই ঝুঁকিপূর্ণ? যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের কখনো প্রস্রাবে প্রোটিন গিয়েছে বা নেফ্রাইটিস হয়েছে, যাদের প্রস্রাবে ঘন ঘন প্রদাহ হয়, যাদের কখনো কিডনিতে পাথর হয়েছে, যাদের বংশে কিডনি রোগ আছে, যাদের ওজন বেশি, যারা ধূমপান করেন, যারা বেশি করে লবণ খান, যারা বেশি বেশি ব্যথার ওষুধ খান, তারা সবাই কিডনি রোগের জন্য ঝুঁকিপূর্ণ। তাদের উচিত বছরে অন্তপক্ষে 2 বার তাদের এই কিডনির পরীক্ষা করে নেওয়া। সবাই বলে পানির মতো সহজ, অথচ এই পানি নিয়ে আমাদের কাছে যে কতই না প্রশ্ন সবাই করে, কতটুকু পানি খাবো, বেশি খাবো না কম খাবো। আবার যখন কম খেতে বলি তখন কেন কম খাবো, বেশি পানি তো আপনারা বেশি করে খেতে বলেন। তো সেই জন্য কে কতটুকু পানি খাবেন, কখন খাবেন সেটাই বলছি। সাধারণত একজন সুস্থ মানুষ প্রতিদিন যদি 2 থেকে 2.5 লিটার পানি খায় তাহলে এটা যথেষ্ট। তবে যারা রোদের মধ্যে মাঠে কাজ করেন বা যারা রিক্সা চালাচ্ছেন আমার ভাইরা, আবার যারা মিডল ইস্টে কাজ করছেন, অথবা যারা কল কারখানায় প্রচণ্ড গরমের মধ্যে কাজ করেন যেখানে প্রচণ্ড ঘাম হয়, তাদের কিন্তু পানির পরিমাণ আরও বেশি করে খাওয়া উচিত। সেটা কীরকমভাবে, যে অন্তপক্ষে প্রতিদিন যেন 1.5 থেকে 2 লিটার প্রস্রাব হয় এবং প্রস্রাবের রং যেন পানির মতো হয়, ঠিক এ পরিমাণ আপনারা পানি খাবেন। অর্থাৎ কারো কারো সেটা 3 থেকে 4 লিটার 5 লিটার পর্যন্তও হতে পারে। আবার অনেকের আছে যে ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয়, মূত্রতন্ত্রের প্রদাহ হয়, তাদের কিন্তু পানির পরিমাণ একটু বেশি করেই খেতে হয়, যেমন 3 থেকে 4 লিটার। এবং যাদের কখনো কিডনিতে পাথর হয়েছে তাদেরও কিন্তু বেশি করে পানি খেতে হবে এবং সেটাও ঠিক এরকম পরিমাণে। আবার দেখা গেছে যে যাদের কিডনির অসুখ আছে
তাদের শরীরে পানি, মুখে পানি, শরীরে পানি ফুলে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পানি কম করে খেতে বলা হয়। তাদের ক্ষেত্রে আপনার চিকিৎসক কখনো বলবেন 1 লিটার, কখনো বাচ্চাদের বলবেন যে মাত্র 1.5 গ্লাস, 1 গ্লাস, 2 গ্লাস, এরকম। সে কথাগুলো কিন্তু মেনে নিতে হবে। এই জন্য যে তখন কিন্তু অতিরিক্ত পানি খেলে কিডনির সেই পানিগুলো বের করে দেওয়ার ক্ষমতা তখন নেই, সেজন্য কম করে খেতে হবে। অন্য কারণেও, যেমন ধরেন হার্ট ফেলোর অথবা লিভার ডিজিজ, এ সমস্ত কারণেও যদি শরীরে অতিরিক্ত পানি জমা হয়ে থাকে, অর্থাৎ শরীরে যদি ফুলে গিয়ে থাকে, সেখানেও কিন্তু পানি আপনাদের কম করে খেতে হবে। আবার যারা ডায়ালিসিস করছেন তাদের ক্ষেত্রেও পানি সীমিত খেতে হয়। কাজেই পানি খাওয়ার ব্যাপারে আপনারা সচেতন হন, তবে মনে রাখবেন সবসময়ই বিশুদ্ধ পানি পান করবেন। সবাই যখন শুনতে পায় যে তার কিডনি 2টা নষ্ট হয়ে গিয়েছে, তখন নিজে এবং তার আপনজন যারা আছে তারা হতাশ হয়ে যায় যে জীবনের বুঝি এখানেই শেষ। কিন্তু আসলে একটা রোগ যখন হয়, ডেফিনেটলি এটা আমাদের কষ্ট লাগার ব্যাপার। তবে পাশাপাশি এটুকু আশার আলো ক্ষীণ হলে অন্তপক্ষে আছে যে এই কিডনি বিকল হয়ে গেলেও তার চিকিৎসা আছে। যেমন ডায়ালাইসিস করে মানুষ বেঁচে থাকতে পারে এবং কিডনি সংযোজন করেও বেঁচে থাকতে পারে। তবে এই দুটোর মধ্যে কিডনি সংযোজন হলো সবচেয়ে উত্তম চিকিৎসা। এই জন্য যে একবার যদি কিডনি সংযোজন করা হয়, তাহলে মানুষের জীবন প্রায় স্বাভাবিক জীবনের কাছাকাছি চলে যায়। যদিও তাদের কতগুলো ঔষধ আছে যেগুলো সারা জীবনই খেয়ে যেতে হবে, তারপরেও, এবং এটা একটু ব্যয়বহুল, তারপরেও কিডনি সংযোজন সবচেয়ে উত্তম চিকিৎসা। তো কিডনি সংযোজনটা কি? এটা হলো যিনি কিডনি দিবেন সেই দাতার থেকে একটা কিডনি অপারেশন করে তুলে নিয়ে যিনি নেবেন, তার যে অসুস্থ কিডনি যে দুটো আছে সেগুলো কিন্তু তার জায়গায়ই থাকবে, শুধু তলপেটে আরেকটা এই নতুন কিডনিটা অতিরিক্ত লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে যে রক্তনালী আছে সেই রক্তনালীর সাথে এবং প্রস্রাবের যে থলি আছে সেই প্রস্রাবের থলির সাথে একটা কিডনির যে নালী আছে সেটাকে সংযোগ করে দেওয়া হয়। এটাই কিডনির সংযোজন। তবে যে কেউ চাইলেই কিডনি দিতে পারে না বা নিতে পারে না, এজন্য আইন আছে। আমাদের দেশে বর্তমান যে আইন আছে সেই আইন অনুযায়ী মাত্র 9 জনের মধ্যে এই লেনদেন হতে পারে, সেটা রক্তের সম্পর্কের যারা আছে তাদের। এমনকি চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোন, এদের মধ্যেও এই কিডনি লেনদেন করা যায় না। আর কিডনি লেনদেন করতে হলে যেহেতু অনেকগুলো জিনিসের মিল থাকতে হয়, যেখানে ব্লাড গ্রুপ, টিস্যু ম্যাচিং থেকে শুরু করে আরও অনেকগুলো, সেই জন্য কিডনি পাওয়াটা বড়ই দুরূহ। তো সেই জন্য আমরা চাচ্ছি যে সরকার এই বর্তমান যে আইন আছে সেটা পরিবর্ধন করে যেন চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই এবং যারা বন্ধুবান্ধব যারা সত্যিকারে কেনা বেচা না করে দিতে চায় তাদেরটা যেন নেওয়া যেতে পারে। আর এই কিডনি যিনি দাতা তার জন্য একটা কথা বলবো যে অনেকে মনে করে যে একটা কিডনি দিলে তাহলে সে নিজে ভালো থাকতে পারবে কিনা। আসলে যিনি একটা কিডনি নিয়ে মাত্র যার জন্মগ্রহণ হয়েছে তারা কিন্তু সারা জীবন একটা কিডনি দিয়েই সারা জীবন বেঁচে থাকতে পারে। কাজে একটা কিডনি দান করলে তার ক্ষতি হবে না, যদি অপর কিডনিটি সম্পূর্ণভাবে কাজ করতে থাকে তখনও। আর যদি কিডনি যখন এই ট্রান্সপ্লান্ট করা হয় তার আগে কিন্তু সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করে দেখা হয় যে যিনি দাতা তার কোনো সমস্যা ভবিষ্যতে হবে কিনা। কাজেই কিডনি দিতে আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনার আপনজনকে আপনার একটি অঙ্গ দিয়ে তার মাধ্যমে তার মাঝে আপনিও বেঁচে থাকতে পারেন। আপনি তার সাথে আপনার যে হৃদয়তা, ভালোবাসা সেটা আরও গভীর থেকে গভীরতর হতে পারে। কিডনি দান করুন, আপনিও সুস্থ থাকেন এবং আপনার আপনজনকেও সুস্থ রাখুন। যার কিডনি রোগ হয়ে গিয়েছে এবং যার কিডনি এমন পর্যায়ে চলে গিয়েছে যে এখন তাকে বেঁচে থাকার জন্য, সামনে বেঁচে থাকা মানে সুস্থভাবে বেঁচে থাকার জন্য তার ডায়ালাইসিসের প্রয়োজন হবে। কিন্তু আমাদের অভিজ্ঞতাটা এমন যে আমরা যখন রুগীদের ডায়ালাইসিসের জন্য বলি যে আপনার একটা ছোট্ট অপারেশন, অর্থাৎ আমরা যেখানে সুই ফুটিয়ে হিমোডায়ালাইসিস বা মেশিনে ডায়ালাইসিস করব তার জন্য আগে থেকেই
একটা ছোট্ট অপারেশন করতে হয়, সাধারণত কবজির সামনে অথবা আমাদের কনুইয়ের সামনে। এটাকে বলা হয় আর্টিও ভেনাস ফিস্টুলা, যেখানে একটা শিরা এবং ধমনীকে পাশাপাশি এনে সংযুক্ত করে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা যখনই একজন রোগীকে বলি যে আপনার এখন এই ফিস্টুলাটা করে রাখতে হবে, কিন্তু তারা সেটা মেনে নিতে চায় না। তারা মনে করে কি জানো, কোন স্বার্থে, কার স্বার্থেই বা এটা বলছি, তারা সেটা বলে ঠিক আছে পরে করব। এই পরে করতে করতে এক সময় এসে যায় যে যখন দেখা যায় যে তার তাৎক্ষণিকভাবে ডায়ালাইসিস প্রয়োজন, না হলে সে বেঁচে থাকতে পারবে না। তো তখন যদি এই ফিস্টুলাটা যদি করা হয়, সেটা ম্যাচিউরড হতে, অর্থাৎ এটা দিয়ে কাজ করতে কিন্তু কমপক্ষে 1 থেকে 2 মাস, কোনো কোনো সময় 3 মাস সময় লেগে যায়। আর যদি তড়িঘড়ি করি তখনই ডায়ালাইসিস দরকার, তখন তো ফিস্টুলা করে এটা দিয়ে ডায়ালাইসিস করা যাবে না। তো বিকল্প হিসাবে আমরা কি করি, তাদের যে এখানে যে শিরা আছে, সেই শিরা দিয়ে হার্টের ভিতরে একটা ক্যাথেটার, যা ডায়ালাইসিস ক্যাথেটার বলা হয়, এতটুকু একটা ক্যাথেটার আমরা হার্টে ঢুকিয়ে দিয়ে, অথবা পায়ের কাছাকাছি যেটাকে বলা হয় ফিমোরাল ক্যাথেটার, সেটা দিয়ে লাগিয়ে আমরা ডায়ালাইসিস করি। কিন্তু এতে তার করতে যেমন অনেক ঝুঁকি থাকে, মৃত্যুর ঝুঁকি, রক্তক্ষরণের ঝুঁকি, অন্য অঙ্গ ইনজুরি হওয়ার, সেই সাথে এখানে পরবর্তী সময় ইনফেকশন হয়ে সেটা সমস্ত শরীরে ছড়িয়ে যেয়ে সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে। আর একবার যদি ইনফেকশন হয়ে যায়, তার জন্য শরীরে যে আমাদের ইমিউনিটির ক্ষতি হয়, সেটা তার জীবনকে অর্ধেক অথবা তার চেয়ে কমে নামিয়ে নিয়ে আসে। সেই জন্যই আমাদের উচিত, আপনার চিকিৎসক যখনই বলবেন যে এই ফিস্টুলা করতে হবে, তখনই করে নেওয়া উচিত। মনে রাখবেন যে বিদেশে সাধারণত কিডনির কার্যকারিতা যখন 30 ভাগে নেমে আসে, তখনই ফিস্টুলা করা হয়। আর আমাদের দেশে যখন 8 ভাগে নেমে আসছে, তখন আমরা যখন বলি তারা করতে চায় না। কিন্তু এই ভুলটা আপনারা কখনো করবেন না। আপনার চিকিৎসক বলার সাথে সাথেই এই ফিস্টুলাটা আগেই করে নেবেন। আপনারা ভালো থাকুন। খুব কম মহিলা মা বোনেরা আছেন যে যারা তাদের জীবদ্দশায় একবার মূত্রতন্ত্রের প্রদাহ যাদের হয়নি বা এর কষ্টটা অনুভব করেননি। তবে এটা মহিলাদের কেন বললাম, যে এই রোগটা সাধারণত ফিমেল বা মহিলাদের বেশি হয়ে থাকে। এটা বলতে পারেন বিধাতারই একটা নিয়ম, যে তাদের জন্মগতভাবেই পুরুষ এবং মহিলাদের অঙ্গগুলো একটু ভিন্নভাবে বিন্যস্ত। যেহেতু মহিলাদের যে প্রস্রাবের নালীটা সেটা তার পায়ুপথের খুব কাছাকাছি থাকে, সেজন্য সহজেই দেখা যায় মলদ্বারের যে জীবাণুগুলো থাকে আশেপাশে এবং মলের সাথে যে জীবাণুগুলো যেগুলো বেরিয়ে যায়, সেগুলো সহজেই এই মূত্রনালীতে চলে আসে এবং সেখান থেকে আস্তে আস্তে উপরে উঠে সেগুলো প্রস্রাবের থলিতে যায় এবং মূত্রতন্ত্রের প্রদাহ সৃষ্টি করে। তো মূত্রতন্ত্রের প্রদাহ কীভাবে বুঝেন? কারো যদি দেখা যায় যে প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাব করার পরেও মনে হয় যে আরও প্রস্রাবতে রয়ে গেল, অনেক সময় তলপেটে ব্যথা হয় এবং সেটা যদি আরও তীব্র আকার ধারণ করে, তাহলে কোমরের 2 ধারে নাভির ঠিক উল্টো দিকে প্রচণ্ড ব্যথা হতে পারে, কাঁপুনি দিয়ে জ্বর উঠতে পারে। এগুলো সবই মূত্রতন্ত্রের প্রদাহের লক্ষণ। বিশেষ করে মহিলারা যখন প্রেগনেন্ট থাকেন বা গর্ভবতী থাকেন, তখন কিন্তু এই মূত্রতন্ত্রে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অনেক সময় লক্ষণবিহীন অবস্থায়ও থাকতে পারে। কিন্তু যদি লক্ষণবিহীন অবস্থায়ও থাকে, এটা কিন্তু মা এবং যে গর্ভে যে শিশু আছে, দুজনের জন্যই কিন্তু এটা অত্যন্ত হুমকি স্বরূপ। সেই জন্য যারা গর্ভবতী মা আছেন, তাদের অন্তপক্ষে তাদের 3 মাসের শেষ হলে এবং গর্ভের যখন 6 মাসের শেষ হবে, তখন অন্তপক্ষে তাদের প্রস্রাব 2 বার কালচার করিয়ে নেওয়া উচিত, যে কোনো জীবাণু আছে কিনা বা ইনফেকশন আছে কিনা সেজন্য। তাহলে এই যে কষ্টদায়ক এই মূত্রতন্ত্রের প্রদাহ, এটার পরিণতি কী হতে পারে? এর তো একদিকে যেমন মানুষকে যেমন ভোগায়, কষ্ট দেয়, এটা কারো আছে যে বারে বারে, একবার যদি হয় এটা বারে বারে এটা হতেই থাকে, যেটাকে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়। আবার দীর্ঘদিন হলে এটা কিডনি নষ্ট করে দিয়ে কিডনি বিকল করে দিতে পারে। তাহলে এটার থেকেও রেহাই পাওয়ার উপায় কী?
এটার থেকে রেহাই পাওয়ার উপায় হলো আপনার কিছু জীবনধারার পরিবর্তন। একটা হলো প্রচুর পানি খেতে হবে। যদি আপনার ইনফেকশন একবারও হয়ে থাকে, আপনার অন্তপক্ষে 3 থেকে 4 লিটার প্রতিদিন পানি খাবেন। প্রস্রাবের চাপ যখনই হোক না কেন তাৎক্ষণিকভাবেই প্রস্রাব করে নেবেন। আপনি যেখানেই থাকুন, সেটা অফিসে থাকুন বা অন্য কোনো যাত্রা থাকলেও যাত্রা বিরতির পর সাথে সাথে প্রস্রাব করে নেবেন, ধরে রাখবেন না। তৃতীয়ত, আপনার যে আন্ডার গার্মেন্টস অনেক মা বোনেরা পরেন, যেগুলো কখনো যেন সিনথেটিক না হয়, সেগুলো সুতি হতে হবে এবং সেখানে যেন কখনো ভিজে না থাকে, সেজন্য সবসময় ড্রাই বা শুকনো যেন থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাদের ক্র্যানবেরি, যাদের বারে বারে ইনফেকশন হচ্ছে, তারা যদি ক্র্যানবেরি জুস খায় বা ক্র্যানবেরি ক্যাপসুল সেগুলো খায়, অথবা যদি লেবুর রস বেশি করে খায়, তাহলে ইনফেকশনের হার কমে আসতে পারে। সে সাথে যারা দম্পতি যারা আছেন, তারা স্বামী স্ত্রী মিলনের পর অবশ্যই তাদেরকে অন্তপক্ষে 2 বার প্রস্রাব করে নেওয়া উচিত এবং মেলামেশার আগে তাদের 1 গ্লাস বা 2 গ্লাস পানি খেয়ে নেওয়া উচিত। তাহলে তাদের এই ইনফেকশনের হার অনেকাংশে কমে যাবে। পাশাপাশি এটাও মনে রাখবেন যে আমাদের দেশের যে কালচার আছে যে টয়লেটে যাওয়ার পর তারা শৌচকার্য করে থাকেন পানি দিয়ে, তবে সেই হাতটা যেন পিছন থেকে সামনে না আসে, সামনে থেকে যেন পিছনে যায়। এবং আরও উত্তম হয় যদি কোনো টয়লেট পেপার ব্যবহার করে প্রথমে সামনে থেকে পিছনে যদি সেগুলো মুছে নেওয়া হয় এবং তারপর যদি পানি দিয়ে ধোয়া হয়, তাহলে কিন্তু ইনফেকশনের হার অনেক কমে যাবে। স্থূলতা কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। সুস্থ জীবনের জন্য সুস্থ জীবনধারা। স্থূলতাটা কী জিনিস? স্থূলতা হলো আমাদের যে উচ্চতা আছে, উচ্চতার তুলনায় যতটুকু ওজন থাকা দরকার তার চেয়ে যদি কেউ বেশি থাকে, তাহলে সেটাই স্থূলতা বোঝায়। এককালে ছিল যে যারা মোটা তাজা তাদেরকে বলা হতো স্টেজ ফিটিং। আজকাল কিন্তু এই ডেফিনেশন বদলে গেছে। এখন যারা সুঠাম, স্লিম, কর্মঠ, তাদেরকে বলা হয় স্টেজ ফিটিং।